বলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেকেন্ড এসএলএসটি পিজি লেভেল বায়োলজিক্যাল সায়েন্সের ডেমো ক্লাসের জন্য তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য বিভিন্ন টপিকের ডেমো আমি দিচ্ছি। তো এই ডেমো ক্লাসগুলো তোমরা একটু দেখবে এবং তার সঙ্গে সঙ্গে আমি বোর্ডে যেগুলো লিখছি সেগুলো লিখে নিয়ে তোমরা তোমাদের স্ক্রিপ্ট রেডি করতে পারো। তোমরা অনেকে কনফিউজড হয়ে আছো যে 5 মিনিটের মধ্যে কিভাবে তোমরা ডেমো দেবে। সুতরাং একটু কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হবে। তোমাদের হাতে যে মোবাইল আছে তো সেই মোবাইলে রেকর্ড করে তোমরা দেখবে যে কোথায় তোমাদের ভুল হচ্ছে। এবং সবসময় এটা মনে রাখবে যে নিজের অ্যাসেসমেন্ট কিন্তু বেস্ট অ্যাসেসমেন্ট। তুমি নিজেই বুঝতে পারবে যে কোথায় তোমার ভুল হচ্ছে, কোথায় তোমার ঠিক হচ্ছে। যাই হোক, আমার এই ডেমো ক্লাসগুলো দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এটা যে তোমরা বুঝতে পারছো না যে স্ক্রিপ্টে তোমরা কি লিখবে। তো সেটাই প্রধানত আমার উদ্দেশ্য। যে কোনো একটা টপিকে প্রধানত কোন অংশগুলো তোমাকে মাস্ট বলতেই হবে, তো সেগুলোই প্রধানত তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এর আগের ক্লাসে আমি তোমাদের বলেছি বা এর আগের যে ডেমো ক্লাস আমি আপলোড করেছিলাম তো সেখানে আমি দেখিয়েছি মেকানিজম অফ হরমোন অ্যাকশন। এবং আজকের এই ডেমো ক্লাসে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ দেখব, সেটা হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। দেখো, ইন্টারভিউতে যখন তোমাকে প্রশ্ন করা হবে যে আপনি কোন বিষয়ের ওপর ডেমো দিতে চান বা কোন টপিকের ওপর ডেমো দিতে চান, তখন তুমি কিন্তু অবশ্যই সিলেবাস মেনশান করবে। সিলেবাস মেনশান মানে কি, এখন কিন্তু ক্লাস 11 এবং ক্লাস 12-এ সেমেস্টার সিস্টেম চলে এসেছে। সেই জন্য তুমি যদি হিউম্যান ফিজিওলজি পোর্শন যদি চয়েস করো তাহলে অবশ্যই বলবে যে স্যার আমি ক্লাস 11-এর সেমেস্টার 2-এর হিউম্যান ফিজিওলজি অংশে রেচনতন্ত্র পোর্শন থেকে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমটা ডেমো হিসাবে দিতে চাই। তাহলে এইটা কিন্তু তোমাকে অবশ্যই বলতে হবে, মানে কোন ক্লাস, তার সঙ্গে সঙ্গে কোন সেমেস্টার, তার সাথে সাথে কোন ইউনিটে আছে, যেমন হিউম্যান ফিজিওলজি কোন চ্যাপ্টার, এবং সেই চ্যাপ্টারের কোন অংশ তুমি ডেমো দিতে চাও, তো সেটা কিন্তু তোমাকে দেখাতে হবে বা সেগুলো কিন্তু প্রধানত তোমাকে বলতে হবে। তোমরা অনেকেই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম টপিক হিসাবে চয়েস করেছো। এটা কিন্তু খুব ভালো একটা টপিক, কারণ বোঝানোর মতো টপিক। তো তুমি যদি কম সময়ের মধ্যে বুঝিয়ে দিয়ে আসতে পারো তাহলে এটা কিন্তু খুব ভালো একটা টপিক হতে পারে বলে আমার মনে হয়। তো রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম কিভাবে পড়াবে, কিভাবে বলবে, কোন কোন অংশগুলো তোমরা মেনশন করবে, তো এই ভিডিওতে আমি 5 মিনিটের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমি তো ভালোই আছি। আগের ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। আচ্ছা, তুমি বলতে পারবে যে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে কোন রাসায়নিক পদার্থ নির্গত হয়? একদম সঠিক বলেছো, রেনিন, RENIN, রেনিন। ঠিক আছে, আবার রেনিন আবার কিন্তু স্টোম্যাক থেকেও উৎপন্ন হয়। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়। সুতরাং তোমরা দেখবে যে তোমাদের প্রধানত সিলেবাসে দেখবে যে রেচনতন্ত্র, তোমরা যদি সিলেবাস দেখো, অর্থাৎ তোমাদের যে সেমেস্টার 2-তে রেচনতন্ত্র আছে, তো সেই রেচনতন্ত্র সিলেবাসে তোমরা দেখবে যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ আছে, তো সেটি হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। আজকে আমরা বুঝবো যে এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম কিভাবে কাজ করে। তো বায়োলজিক্যাল সায়েন্সে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে, এবং খুব ইন্টারেস্টিং টপিক। এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম প্রধানত আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। আচ্ছা, হাইপার টেনশন কাকে বলে? একদম ঠিক বলেছে, উচ্চ রক্তচাপ হচ্ছে হাইপার টেনশন। প্রথমেই আগে বলি, এই যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, সিম্পলি এটা কিন্তু বিপিকে বাড়ায়। রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম তাহলে কি কাজ করে? এটা ব্লাড প্রেশারকে বাড়ায়। তাহলে যদি কারো হাইপার টেনশন হয়, মানে যদি কারো কোনোভাবে উচ্চ রক্তচাপ হয়, আমরা যদি এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের একটা এনজাইম আছে, তো সেই এনজাইমটার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। তো এই অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইমকে আমরা যদি কোনোভাবে ইনঅ্যাক্টিভ করে দিতে পারি তাহলে ব্লাড প্রেশার কিন্তু কন্ট্রোলে চলে আসবে। ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণে কিন্তু কিডনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং কিডনির মধ্যে যে নেফ্রন আছে সেটা মূত্র তৈরি করে। মূত্রের পরিমাণ যদি কোনোভাবে বেড়ে যায়, অর্থাৎ ইউরিনের পরিমাণ যদি কোনোভাবে বেড়ে যায়, তাহলে আমাদের ব্লাড ভলিউম কী হবে? একদম কমে যাবে, কারণ জল তো বেরিয়ে যাচ্ছে। তাহলে ব্লাড ভলিউম যদি কমে যায় তাহলে ব্লাড প্রেশার কী হবে? তাহলে ব্লাড প্রেশারও কিন্তু কমে যাবে। সুতরাং ইউরিন বাড়া মানে কিন্তু ব্লাড প্রেশার কমে যাওয়া, রাইট? আবার দেখো, ইউরিনের পরিমাণ যদি কোনোভাবে কমে যায় তাহলে ব্লাড ভলিউম বেড়ে যাবে, এবং ব্লাড ভলিউম বেড়ে যাওয়া মানে কি? ব্লাড প্রেশার কমে যাওয়া। এখন এই যে ইউরিনের পরিমাণ কমে যাওয়াটা, এটা কি কারণের জন্য হতে পারে? এটা যে কারণের জন্য হতে পারে, তো সেটা হচ্ছে ওয়াটার রিটেনশন। অর্থাৎ আমাদের দেহতে যদি কোনোভাবে আমরা জলকে যদি আমরা রেখে দিতে পারি তাহলেই সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্লাড প্রেশার এক্ষেত্রে বা ইউরিনের পরিমাণ কিন্তু এক্ষেত্রে কমে যাবে, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে যাবে। তো এই যে জলকে আমাদের দেহের মধ্যে সংরক্ষণ করে রাখা,
তো এই জলকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন ফ্যাক্টর কাজ করে। আমি একটু লেখার চেষ্টা করছি, দেখো। তাহলে দেহের মধ্যে যে জল আছে তো সেটাকে কনজার্ভ করে রাখতে হবে, কারণ আমরা জানি যে নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকা দিয়ে কি হয়, নেফ্রনের দূরবর্তী সংবর্তনালিকা দিয়ে জলের পুনঃশোষণ হয়, অর্থাৎ নেফ্রন দিয়ে যে জলটা বেরিয়ে যাওয়ার কথা সেটা আবার আমাদের দেহের মধ্যে ফিরে যায়, রাইট। তো এই যে ওয়াটার রিটেনশান, তাহলে কে কাজ করবে? ওয়াটার রিটেনশানে কাজ করে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন, এবং তার সঙ্গে সঙ্গে ওয়াটার রিটেনশানে হেল্প করবে আরও একটা হরমোন, তো তার নাম হচ্ছে অ্যালডোস্টেরন। কে? অ্যালডোস্টেরন, রাইট। এছাড়া আরও একটা হরমোন কাজ করে ওয়াটার রিটেনশানে, এবং তার নাম হচ্ছে রেনিন। সুতরাং রেনিন প্রধানত কি কাজ করে? রেনিন প্রধানত ব্লাড প্রেশারকে বাড়ায়। তো কিভাবে রেনিন ব্লাড প্রেশারকে বাড়ায় অ্যাঞ্জিওটেনসিনের থ্রু দিয়ে, আমরা কিন্তু এটাই দেখব। তবে তার আগে, এটা বোঝার আগে একটু আমরা অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের কাজটা দেখে নিই এবং অ্যালডোস্টেরনের কাজটা দেখে নিই, তাহলে টোটাল বিষয়টা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা তো আগের দিন আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, যখন ইউরিন ফর্মেশন তোমাদেরকে পড়িয়েছিলাম, তো সেখানে তোমরা কি দেখেছিলে? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কি কাজ করে? তো অ্যান্টি ডায়ুরেটিক হরমোন যে কাজ করে সেটা হচ্ছে এই যে নেফ্রনের যে দূরবর্তী সংবর্তনালিকা আছে, এই দূরবর্তী সংবর্তনালিকার ওপর অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কাজ করে, এবং তার ফলে কি হয়? তার ফলে ওয়াটারের রিঅ্যাবসর্পশন হয়, অর্থাৎ জল কি হয়? জল হচ্ছে দেহের মধ্যে থেকে যায়। আমি কি বলেছিলাম? ওয়াটারের যদি রিঅ্যাবসর্পশন যদি হয় তাহলে ইউরিনের পরিমাণ কমবে না বাড়বে? একদম ঠিক বলেছো। তাহলে ইউরিনের পরিমাণ এক্ষেত্রে কি হবে? ইউরিনের পরিমাণ এক্ষেত্রে কমবে। যদি ইউরিনের পরিমাণ কমে তাহলে ব্লাড প্রেশার কি হবে? ব্লাড প্রেশার অবভিয়াসলি বেড়ে যাবে। আবার দেখো, এই জায়গাতে যদি আমরা দেখি অ্যালডোস্টেরন, যদি আমরা দেখি, ঠিক আছে, আরও একটা হরমোন লিখছি। সুতরাং অ্যালডোস্টেরন, আবার আমি নেফ্রনের ছবি আঁকছি, দেখো এটা হচ্ছে অ্যালডোস্টেরন। সুতরাং অ্যালডোস্টেরন এখানে কাজ করছে। সো অ্যালডোস্টেরন যদি কাজ করে তাহলে কি হবে? অ্যালডোস্টেরন যদি কাজ করে তাহলে Na+ রিঅ্যাবসর্বড হবে। কে রিঅ্যাবসর্বড হবে? Na+। আর সোডিয়াম যখনই রিঅ্যাবসর্পশন হবে, সোডিয়ামের সঙ্গে সঙ্গে কিন্তু জলও রিঅ্যাবসর্বড হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ওয়াটারও রিঅ্যাবসর্বড হবে। তাহলে এটা যদি হয় তাহলে ইউরিন ভলিউম কি হবে? সুতরাং ইউরিন ভলিউম এক্ষেত্রে কমে যাবে, তার মানে কী হবে? এটা হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাবে। এবং রেনিন কিন্তু এই অ্যালডোস্টেরনকেও কিন্তু ব্যবহার করে, রাইট। এবার দেখো কিভাবে রেনিন এবং অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম কিভাবে কাজ করে একটু দেখাচ্ছি। দেখো, একদম ইজি, জাস্ট আমি যেভাবে বলছি তোমরা যদি পড়ো তাহলে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। দেখো, যদি কোনোভাবে আমাদের ব্লাড প্রেশার কমে যায়, ঠিক আছে, তখন নেফ্রনের যে জেজি অ্যাপারেটাস আছে, জাক্সটা গ্লোমেরুলার যে অ্যাপারেটাস আছে, তো সেই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে কি সিক্রেট হবে? রেনিন সিক্রেট হবে, ঠিক আছে। এই যে রেনিন, এই রেনিন এবার কি কাজ করবে? আমাদের যে রক্তবাহ আছে, এই রক্তবাহের মধ্যে প্রধানত অ্যাঞ্জিওটেনসিনোজেন থাকে। কি থাকে? অ্যাঞ্জিওটেনসিনোজেন। সুতরাং এখানে রক্তবাহ আঁকছি। সুতরাং এই জায়গাতে অ্যাঞ্জিওটেনসিনোজেন থাকে। অ্যাঞ্জিওটেনসিনোজেন। তো অ্যাঞ্জিওটেনসিনোজেনকে এই রেনিন অ্যাঞ্জিওটেনসিন 1-এ পরিণত করবে। কিসে পরিণত করবে? অ্যাঞ্জিওটেনসিন 1-এ। কে? রেনিন, ঠিক আছে। এবার এই অ্যাঞ্জিওটেনসিন 1 এবার যেখানে চলে যাবে তো সেটা হচ্ছে লাংস। তো লাংসে গিয়ে এই অ্যাঞ্জিওটেনসিন 1 এবার কিসে পরিণত হবে? লাংসে গিয়ে এই অ্যাঞ্জিওটেনসিন 1 এবার অ্যাঞ্জিওটেনসিন 2-তে পরিণত হবে, ঠিক আছে। এবং এক্ষেত্রে যে এনজাইম কাজ করে তো তার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। দেখো, নাম্বার 1 অ্যাঞ্জিওটেনসিন 2 এবার অ্যান্টেরিয়ার পিটুইটারির উপর কাজ করবে। সুতরাং অগ্র পিটুইটারির উপর কাজ করবে, অ্যান্টেরিয়ার পিটুইটারি। তো অ্যান্টেরিয়ার পিটুইটারির উপর কাজ করে এটা অ্যান্টি ডায়ুরেটিক হরমোনের পরিমাণ বাড়িয়ে দেবে। আমি কি বলেছিলাম? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন কী কাজ করে? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন ওয়াটার রিঅ্যাবসর্পশনে হেল্প করবে, ঠিক আছে। তার ফলে ব্লাড প্রেশার কী হবে? এক্ষেত্রে নর্মাল হয়ে যাবে বা বেড়ে যাবে। আবার দেখো, এই অ্যাঞ্জিওটেনসিন 2 আবার অ্যাড্রিনাল কর্টেক্সের উপর কাজ করে সেখান থেকে অ্যালডোস্টেরন সিক্রেট করবে, ঠিক আছে। সুতরাং অ্যালডোস্টেরন, তো অ্যালডোস্টেরনের ফাংশন আমরা কি দেখেছিলাম? অ্যালডোস্টেরন কি কাজ করে? দেখো, অ্যালডোস্টেরনও কিন্তু ব্লাড প্রেশার বাড়ায়। কিভাবে বাড়ায় সেটা অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি, ঠিক আছে। এবং এইভাবে প্রধানত রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম জেনারেলি কাজ করে, রাইট। আচ্ছা, আর একটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর। তো অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর কিন্তু জাস্ট রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেমের বিপরীত কাজ করে। সুতরাং অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর প্রধানত
Na প্লাসের রিঅ্যাবসর্পশনকে হতে দেয় না, ঠিক আছে? Na প্লাসের রিঅ্যাবসর্পশন বা পুনঃশোষণ হতে দেয় না, এবং সেটা যদি হয় তাহলে জলের রিঅ্যাবসর্পশন হবে না, সুতরাং ওয়াটার রিঅ্যাবসর্পশন হবে না। যদি না হয় তাহলে ইউরিন ভলিউম কি হবে? ইউরিনের পরিমাণ এক্ষেত্রে বেড়ে যাবে। যদি ইউরিন ভলিউম যদি বেড়ে যায় তাহলে কি হবে? ইউরিন ভলিউম যদি বেড়ে যায় তাহলে ব্লাড প্রেশার কিন্তু কমে যাবে, ঠিক আছে? সুতরাং অ্যাট্রিয়াল নাইট্রিউরেটিক ফ্যাক্টর কেবলমাত্র এই যে তিনটে হরমোন বললাম, তো তাদের প্রধানত বিপরীত কাজ করে, রাইট? তাহলে এক্ষেত্রে যে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স প্রধানত যেগুলো আসে, যেমন অ্যালডোস্টেরন কীভাবে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, একদম সঠিক বলেছে। অ্যালডোস্টেরন প্রধানত Na প্লাস এবং ওয়াটারের রিঅ্যাবসর্পশন ঘটায় এবং তার ফলে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, অ্যান্টিডায়াবেটিক হরমোন কী কাজ করে? আচ্ছা, অ্যান্টিডায়াবেটিক হরমোনের অভাবে প্রধানত কী রোগ হয়? একদম ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। তো এগুলোই প্রধানত প্রশ্নতে আসে, এবং এই অংশগুলো একটু তোমরা ভালো করে পড়বে, এবং এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু দেওয়া হয়, ঠিক আছে? এবং এর সাথে সাথে আরও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, যে রেনিন এবং রেনিনের মধ্যে পার্থক্য কী? সুতরাং এই যে রেনিন আছে এটা জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে নির্গত হয়, আর একটা যে রেনিন আছে RENNIN, সুতরাং সেটা কিন্তু আমাদের স্টোম্যাক থেকে সিক্রেটেড হয়। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের পরের ক্লাসে একটা নতুন চ্যাপ্টার নিয়ে, নার্ভাস সিস্টেম। তোমরা সকলে ভালো থেকো। সো থ্যাংক ইউ।